By the way, so তুই কখনো ফিগার্স অফ স্পিচ পড়েছিস, লাইক ইন কলেজ as well? কলেজে না, বাট আমি you know like figures of speech? Paul, what is figures of speech? মানে তোমার ধরো যে আগে আমরা তোমার কাছে যখন ইয়ে করতাম, মেটাফর, সিমিলি, তারপর হাইপারবোল, এইগুলো তো আমরা পড়েছি। আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করবো, দ্যাট ইজ ফিগার্স অফ স্পিচ। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এমন যে দেখ, এই যে ল্যাঙ্গুয়েজ, মানে আমি তোর সাথে যেটা কথা বলছি, তো ইট ইজ ভায়া ল্যাঙ্গুয়েজ, রাইট? একটা ভাষা দিয়ে। এবার এই যে ল্যাঙ্গুয়েজ, সো ল্যাঙ্গুয়েজটাকে আমি দুটো টাইপে ভাগ করতে পারি। একটাকে বলা হয় প্লেন ল্যাঙ্গুয়েজ, আর একটাকে বলা হয় ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এবারে প্লেন ল্যাঙ্গুয়েজ আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা কি? দেখ, যখন আমি নর্মাল ডেজে নর্মাল কথা বলছি, তখন আমি মোস্ট অফ দ্য টাইম প্লেন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। ফর অ্যান এক্সাম্পল, তুই ধর আমাকে বলতে হবে যে আমার খুব খিদে পেয়েছে, ঠিক আছে? এবারে যদি আমি প্লেন ল্যাঙ্গুয়েজে এটা বলি, তাহলে আমি বলবো যে আই এম ভেরি হাংরি, ফুল স্টপ। সো হয়ে এইটা, এই যে আমার খিদে পেয়েছে, এই জিনিসটাকে যে আমি ব্যক্ত করলাম, এই জিনিসটাকে যে আমি এক্সপ্রেস করলাম, আমি কিছু সিম্পল ওয়ার্ডস নিলাম যে আই অ্যাম ভেরি হাংরি। নাও আমি যদি এইটাকেই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করি, তাহলে আমি বলতে পারি এমন যে আই এম সো হাংরি দ্যাট আই কুড ইট আ হর্স। নাও আমি কি করলাম? আমি আমার সিম্পল বক্তব্যটাকে আরো বেশি এনহ্যান্স করে দিলাম বাই ইউজিং সাম বেটার ওয়ার্ডস, রাইট? যেমন ধর আমি যদি বলি যে হি ইজ ডেড, এই যে হি ইজ ডেড, এর মানে সে মারা গেছে। দিস ইজ ভেরি হার্শ, রাইট? এবারে হি ইজ ডেড, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকেই আমি যদি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে বলি, তখন আমি বলতে পারি যে হি হ্যাজ গন ফ্রম দিস ওয়ার্ল্ড টু অ্যানাদার ওয়ার্ল্ড, যে সে এই ইহলোক ছেড়ে অন্য একটা লোকে চলে গেছে, রাইট? তাহলে আমি কি করলাম? আমি আমার যে সিম্পল বক্তব্যটা, সেই সিম্পল বক্তব্যটাকে উইথ ইউজিং সাম গুড অর বেটার ওয়ার্ডস, আমি আমার বক্তব্যটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করলাম। তো এই যে একটা সিম্পল বক্তব্যকে আরো ভালো করে প্রেজেন্ট করা, এই প্রেজেন্ট করার জন্য আমার কিছু অর্নামেন্টস এর প্রয়োজন হবে। লাইক একটা মেয়ে, ঠিক আছে, মেয়েটা যখন ন্যাচারালি একটা ড্রেস পরে থাকবে, শি উইল লুক বিউটিফুল। বাট যখন আমি তাকে একটা সুন্দর ড্রেস পরাবো, আই উইল গিভ হার অর্নামেন্টস টু ওয়্যার, তখন শি উইল লুক মোর বিউটিফুল। আমাদের ল্যাঙ্গুয়েজটাও ইজ জাস্ট লাইক দ্যাট, যে ইট ক্যান বি ভেরি সিম্পল, বাট এই ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজটাকে আমি যখন অর্নামেন্ট পড়াবো বা অর্নামেন্টেশন দেবো, তখন সেই ল্যাঙ্গুয়েজটা উইল বিকাম মোর বিউটিফুল। এবারে এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে ফিগার অফ স্পিচ, যেটার দ্বারা আমি একটা ল্যাঙ্গুয়েজকে এনহ্যান্স করি। দেখ, যদি আমি ডেফিনেশনের ক্ষেত্রে যাই, আমি কি লিখবো? যে আ ফিগার অফ স্পিচ ইজ আ ডেভিয়েশন ফ্রম দ্য অর্ডিনারি ইউজ অফ ওয়ার্ডস ইন অর্ডার টু ইনক্রিজ দেয়ার এফেক্টিভনেস। যে আমি অর্ডিনারি যে ওয়ার্ডগুলো, সেই অর্ডিনারি ওয়ার্ডগুলোকে আমি রিপ্লেস করে দেবো উইথ সাম বেটার ওয়ান্স। তাতে কি হবে? কথার যে এফেক্টিভনেস, সেটা বেড়ে যাবে, ঠিক আছে? আমি যদি বলি যে রবীন্দ্রনাথ অমুক সালে মারা গেছিল, এবারে যারা আর কি রবীন্দ্র ভারতীতে পড়ে, তাদের সামনে দিয়ে রবীন্দ্রনাথ ওই সময় মারা গেছিল, তাহলে তারা আমাকে পচা ডিম ছুঁড়ে মারতে পারে, দুটো টমেটো ছুঁড়ে মারতে পারে। এবারে তাদের সামনে যদি আমি স্পিচ দিই, তখন অবশ্যই আমি রবীন্দ্রনাথ মারা গেছিল জায়গায় বলবো যে রবীন্দ্রনাথ ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছিল, রাইট? তাতে কি হবে? আমার স্পিচের যে এফেক্টিভনেসটা, সেটা বেড়ে যাবে। নাও এই ফিগার স্পিচে যে ফিগার্সগুলো আমাদেরকে শিখতে হবে, সেগুলো বেশ কিছু আছে। বাট দ্য থিং ইজ দ্যাট, যে একটা ক্লাসে তো আর সব কিছু কভার করা ইজ নট পসিবল। তাই জন্য আমি টপ 10 ফিগার্স অফ স্পিচ বেছে নিয়েছি, যেখানে সব থেকে বেশি ব্যবহৃত 10টা ফিগার অফ স্পিচ আমি আজকে পড়াবো। অ্যান্ড পরের ক্লাসে আমি আবার এক্সট্রা কিছু টপিকস ফিগার্স অফ স্পিচে অ্যাড করতে থাকবো, ঠিক আছে? আমি চেষ্টা করব পুরোটাই, মানে যত হয় মোটামুটি তার বেশিরভাগটাই কভার করে দেবার। বাট তার জন্য আমার বিশেষ কিছু ক্লাসেস দরকার পড়বে। আজকে আমরা জাস্ট শুরু করছি। তো আমাদের প্রথম ফিগার অফ স্পিচ যেটা আমরা পড়বো, দ্যাট ইজ সিমিলি। তো সিমিলির এখানে কি বলছে? দেখ, ইন সিমিলি টু আনলাইক থিংস আর এক্সপ্লিসিটলি কম্পেয়ার্ড। এবারে আমি যদি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে আমি বলবো যে when there is a comparison between two unlike objects and the point of comparison is also mentioned, it is called a simile. কথাটার মানে কি? দেখ, প্রথমে আনলাইক অবজেক্ট মানেটা বোঝ।
আনলাইক অবজেক্ট মানে যেই দুটো জিনিস এক নয়, যেই দুটো জিনিস এক নয় সেগুলোকে বলা হয় আনলাইক অবজেক্ট। ফর এন এক্সাম্পল, একটা মেয়ে আর একটা গোলাপ, ঠিক আছে, এই দুটো জিনিস কি এক? একটা মেয়ে আর একটা গোলাপ দুটো ডিফারেন্ট। এবারে আমি যদি কাউকে কমপ্লিমেন্ট দিয়ে বলি যে ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ, তখন এই যে মেয়েটা, এই মেয়েটাকে আমি কার সাথে কম্পেয়ার করছি? রোজের সাথে কম্পেয়ার করছি। অ্যান্ড যে পয়েন্ট অফ কম্প্যারিজনটা, সেই পয়েন্ট অফ কম্প্যারিজনটা আমি বলে দিচ্ছি। কি বলছি? শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। সো পয়েন্ট অফ কম্প্যারিজন কি? বিউটি, রাইট? সো সিমিলি কাকে বলছে? যে when two unlike objects are compared and the point of comparison is also mentioned with the use of several words like as অথবা like, তখন আমায় বুঝতে হবে যে it is a simile. For example, he ran as fast as lightning. তাহলে এইখানে তার যে দৌড়টা, তার দৌড়টাকে কিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে? লাইটনিং এর সাথে কম্পেয়ার করা হচ্ছে। and the point of comparison টা কি? পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ফাস্ট, ঠিক আছে, যে কত দ্রুত দৌড়াচ্ছে, স্পিড। সো ইট ইজ আ কেস অফ সিমিলি, ঠিক আছে। যেমন আমি এখানে লিখেছি যে হার স্মাইল ওয়াজ লাইক সানশাইন ব্রেকিং থ্রু ক্লাউডস, যে কোনো একজন মেয়ে তার হাসিটাকে বর্ণনা করতে গিয়ে আমি লিখেছি যে হার স্মাইল ওয়াজ লাইক সানশাইন ব্রেকিং থ্রু ক্লাউডস। এবারে কখনো মেঘের মধ্যে থেকে সূর্যের আলো যখন বেরিয়ে আসে বা নেমে আসে, সেটাকে দেখেছিস? ইট লুকস সো বিউটিফুল। তো আমি একটা মেয়ের হাসিকে ওই সানশাইনের সাথে কম্পেয়ার করছি, এন্ড দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ বিউটি। এবারে কিছু কিছু ক্ষেত্রে তুই যদি পয়েন্ট অফ কম্প্যারিজন নাও বুঝতে পারিস যে পয়েন্ট অফ কম্প্যারিজন কি দিয়েছে, ঠিক আছে, জাস্ট একটা জিনিস খেয়াল করবি যে এখানে অ্যাজ বা লাইক এই দুটো ওয়ার্ডের ব্যবহার হয়েছে কিনা। যদি দেখিস যে দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়েছে এবং অ্যাজ বা লাইক এই দুটো ওয়ার্ডের মধ্যে কোনো একটা ওয়ার্ড রয়েছে, that is definitely a case of simile, ঠিক আছে। নাও মেটাফর, সিমিলির মতো মেটাফরও, মানে ইট ইজ কোয়াইট সিমিলার টু সিমিলি, ঠিক আছে। মেটাফর কাকে বলা হচ্ছে? আগে ডেফিনেশন পড়ি। ইট ইজ অ্যান ইনফর্মাল অর ইমপ্লাইড সিমিলি in which words like as, so are omitted. আচ্ছা, এবারে যদি আমি আমার ডেফিনেশনটা তোকে ইজি ভাবে বলি, তাহলে বলবো যে when two unlike objects are compared and the point of comparison is not mentioned, it is called a metaphor. যখন দুটো আনলাইক অবজেক্ট কম্পেয়ার করা হচ্ছে এবং পয়েন্ট অফ কম্প্যারিজন বলে দেওয়া হচ্ছে না, তখন সেটা হচ্ছে মেটাফর। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি বলি যে ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ, আমি তোকে গোলাপের সাথে তুলনা করছি এবং পয়েন্ট অফ কম্প্যারিজন বলে দিচ্ছি বিউটি, ইট ইজ আ কেস অফ সিমিলি। অ্যান্ড নাও আমি যদি বলি ইউ আর মাই রোজ, তখন হ্যাঁ, দ্যাট ইজ আ মেটাফর, বিকজ এইখানে আমি অ্যাজ বা লাইক এমন কোনো ওয়ার্ডের ইউজ করলাম না, অ্যান্ড পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ অনলি সাজেস্টেড, ঠিক আছে। আমি পয়েন্ট অফ কম্প্যারিজন ডেফিনেটলি আমি যদি বলি যে দ্যাট ইউ আর মাই রোজ, ঠিক আছে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড আমি কি বলার চেষ্টা করছি। আমি রোজের সাথে তোকে কম্পেয়ার করছি, দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন কি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। বাট আমি কি কোথাও মেনশন করে দিচ্ছি? আমি কোথাও মেনশন করছি না। তো এটাকে বলা হচ্ছে তোমার মেটাফর। তাহলে মেটাফর আর সিমিলির মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছিস? মেটাফরের আরেকটা এক্সাম্পল দেখ, শি ইজ আ স্টার অফ আওয়ার ফ্যামিলি। Now, yes, she is the brightest one. ঠিক আছে, বাট পয়েন্ট অফ কম্প্যারিজন কে আমি মেনশন করে দিয়েছি? আমি মেনশন করিনি। দ্যাটস ওয়াই ইট ইজ আ কেস অফ মেটাফর, ঠিক আছে। ওকে, এইখানে আরেকটা এক্সাম্পল খুব ভালো লিখেছি, সেটা হচ্ছে শি ইজ নাও ইন দ্য সানসেট অফ হার ডেজ, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা আসি, তুই বুঝিস নি শি ইজ নাও অন দ্য সানসেট অফ হার ডেজ? ওকে, লুক, সানসেট মানে কি? সূর্যাস্ত যাওয়া। যখন কোন আমি যদি বলি যে সে নিজের জীবনের সানসেটে রয়েছে, এর মানে তার যে সূর্য উঠেছিল, অর্থাৎ তার যে বিউটিটা ছিল, সেই বিউটিটা আস্তে আস্তে হ্যাঁ শেষের দিকে। এবারে এটা বিউটিও হতে পারে, এটা সাকসেসও হতে পারে, নো নো নো, এটা বিউটিও হতে পারে, এটা সাকসেস হতে পারে। তার জন্যই তো যে দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ অনলি সাজেস্টেড, ঠিক আছে।
হ্যাঁ, যে পয়েন্ট অফ কম্পারিজনকে সাজেস্ট করে দিচ্ছি, এটা আমি তার বিউটি নিয়ে বললাম নাকি তার ক্যারিয়ার নিয়ে বললাম, লেটস গেস। দ্যাটস ওয়াই ইট ইজ আ কেস অফ মেটাফর। ওকে, নেক্সট আমাদের যে ফিগার অফ স্পিচটা আমরা শিখবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ পার্সনিফিকেশন। ঠিক আছে, ইজি যত ততটাই ইম্পর্টেন্ট। Personification is an attribution of personal nature, intelligence, or character to inanimate objects or abstract notions. দেখ, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে আমি যদি বলি তাহলে আমি বলবো যে when the qualities of a human being is attributed to an inanimate object or an abstract idea, we call it personification. For an example, এখানে লেখা আছে যে little sorrows sit and weep. Now, sorrow মানে দুঃখ, তো দুঃখ বসে বসে কাঁদছে, তো এই বসে কাঁদা এটা কি দুঃখের কোয়ালিটি? ধরি এটা মানুষের কোয়ালিটি। তো এই মানুষের কোয়ালিটিটা আমি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, দুঃখ কি? দুঃখ একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেটাকে আমি অ্যাট্রিবিউট করছি। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে বিমূর্ত ধারণা, যেটাকে আমরা ওই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা যেটাকে অনুভব করতে পারে না, দ্যাট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। যেমন রাগ, হ্যাঁ, রাগটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। ঠিক আছে, তেমন ভাবে লিটল সরোজ সিট অ্যান্ড উইপ, তো এই বসা আর কান্না করা এটা তো মানুষের কোয়ালিটি, এটা সরোকে অ্যাট্রিবিউট করা হচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ আ কেস অফ পার্সনিফিকেশন। ঠিক আছে, তোরা ডে ব্রেক পড়েছিলি ক্লাস 11-এ? ঠিক আছে, সেখানে উইন্ডটা সবার সাথে কথা বলছিল। এবারে এই যে কথা বলার কোয়ালিটিটা, it is the quality of a human being, right? And it was attributed to the wind. That's why it was a case of personification. ঠিক আছে, আমাদের ক্লাস 11 এর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারতো যে ডে ব্রেকে, হ্যাঁ, কোন ফিগার স্পিচ ইউজ করা হয়েছে, বা what was the dominating figure of speech in the poem Daybreak. এটা খুব ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন হতো। যদিও আমাদের যে বোর্ড, তারা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন পছন্দ করে না, তারা লিখতে দিতে পছন্দ করে ডেব্রেক কে লিখেছে, তাই জন্য হয়তো এরকম ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন আমাদের দেয়নি। বাট এইটা দিলে, ইয়েস, সো এইটা দিলে হয়তো আমরা এইটা এক্সাম্পলটা লিখতে পারতাম। দেখ, দ্য ডিশ ran away with the spoon. ঠিক আছে, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো দ্য ডিশ ran away with the spoon, এবারে ran away পালিয়ে যাওয়া মানুষের কোয়ালিটি, সেই কোয়ালিটিটা একটা খাবারকে দেওয়া হয়েছে, যে খাবারটা পালিয়ে গেল স্পুনের সাথে। ঠিক আছে, এর মানে কোনো প্লেটে খাবার রাখা আছে, সেটা যখন স্পুন দিয়ে তুই নিচ্ছিস, তো খাবারটা তো চলে আসছে, পালিয়ে আসছে। তো এই পালিয়ে আসাটা, এটা কার কোয়ালিটি? এটা মানুষের কোয়ালিটি, and it is attributed to an inanimate object. That's why it is a case of personification. The sun smiled down on us. সূর্য আমাদের দেখে হাসলো। নাও এই যে হাসার কোয়ালিটিটা, it is the quality of a human being, সেটা সূর্যকে অ্যাট্রিবিউট করা হয়েছে, and that is why it is a case of personification. এবারে বল, সিমিলি, মেটাফর আর পার্সনিফিকেশন বুঝতে পেরেছিস? Okay. People regard it as a very hard topic to learn. Is it too hard? What do you think? No. Okay, next. Metonymy. What is metonymy? Metonymy is meant for a change of name. It is a substitute of a thing, names for the thing meant. Following examples will clarify the concept. দেখ, metonymy কি করে, যে নামের পরিবর্তন, বেসিকলি মেটনিমি মানে নামের পরিবর্তন, যে একটা জিনিসের নাম বলবে, বাট সেই নামটা একটা বিগার থিংকে রিপ্রেজেন্ট করবে। ফর অ্যান এক্সাম্পল, দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। এবারে যখন বলা হচ্ছে যে কলম তলোয়ারের থেকে বেশি শক্তিশালী, এখানে কি আমরা সত্যিকারের কলম বা তলোয়ারের কথা বলছি? এখানে আমরা কলম বা তলোয়ার কোনোটার কথাই বলছি না। কলম রিপ্রেজেন্টস শিক্ষা, ঠিক আছে, হ্যাঁ, কলম ক্যান রিপ্রেজেন্ট এডুকেশন, অ্যান্ড এই যে তলোয়ার, সোর্ড, ইট ক্যান রিপ্রেজেন্ট ভায়োলেন্স। এবারে এডুকেশন সামটাইমস or most of the times is stronger than violence. ঠিক আছে, what even Gandhiji has mentioned about it.
রাইট? তো এইখানে পেনটা রিপ্রেজেন্ট করছে এডুকেশন, তো এডুকেশনের রিপ্রেজেন্টেশন কে করছে? পেন। অ্যান্ড এই যে ভায়োলেন্স, এটা রিপ্রেজেন্টেশন কে করছে? সোর্ড। তো দুটোর নাম চেঞ্জ করে বলা হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ আ কেস অফ মেটনিমি। ঠিক আছে? দেখ, ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ। এবারে ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ মানে দোলনা থেকে কবর অবধি। এবারে এইখানে দোলনা বলতে কি শুধু দোলনা বুঝিয়েছে নাকি? দোলনা বলতে চাইল্ডহুড বুঝিয়েছে, আর কবর বলতে কি বুঝিয়েছে? কবর বলতে ডেথ বুঝিয়েছে। তাহলে এখানে ক্রেডলটা রিপ্রেজেন্ট করছে এন্টায়ার চাইল্ডহুডকে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর ডেথ, এই ডেথকে রিপ্রেজেন্ট করছে কে? ডেথকে রিপ্রেজেন্ট করছে গ্রেভ। তাহলে দুটো ওয়ার্ড যা একটা বিগার থিংকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? দ্যাটস ওয়াই ইট ইজ আ কেস অফ মেটনিম। যেমন এক্সাম্পল, আমি যদি বলি দ্যাট আই হ্যাভ নেভার রেড মিল্টন, এর মানে আমি কখনো মিল্টনকে পড়িনি। এবারে আমি যখন বলছি আমি মিল্টনকে পড়িনি, এবারে মিল্টনকে আমি কি করে পড়বো? এখানে মিল্টন কি রিপ্রেজেন্ট করছে? মিল্টনের লেখালেখি, the words of Milton, right? আমি যদি বলি দ্যাট আই হ্যাভ রেড শেক্সপিয়ার, হোয়াট ডাজ ইট মিন? যে আমি শেক্সপিয়ারকে মাথা থেকে পা অব্দি আই হ্যাভ রেড ইট? নো, ইট মিনস আমি তার লেখালেখি পড়েছি। ঠিক আছে? এখানে মিল্টন রিপ্রেজেন্টস his entire works, এখানে শেক্সপিয়ার represents his entire things, exactly, works, and that's why it is a case of metonymy. Now পরের যে ফিগার অফ স্পিচটা আমরা পড়বো, that is hyperbole. হ্যাঁ, এবারে হাইপার বেশি বেশি, বোল মানে বলা, বেশি বেশি বলা, বাড়িয়ে চাড়িয়ে বলা, সেটাকে বলা হয় হাইপারবোল। না না, একেবারেই নয়। I am very true, very genuine. Hyperbole is a statement made emphatic by overstatement. When something is described in an exaggerated manner, it is called a hyperbole. আমি যদি বলি যে I can see 1000 stars in your eyes, আমি তোমার চোখে হাজারো তারা দেখতে পাই, now this is a case of hyperbole. আমি তোমার চোখটাকে সুন্দর এটা ডিফাইন করতে গিয়ে আমি বললাম আমি তোমার চোখে হাজারো তারা দেখতে পাই, which is like একটু বাড়ি চাড়িয়ে বলা, and that's why it is a case of hyperbole. আজকেই আমি সৌমিকে বা তোর আগের স্টুডেন্টটাকে পড়াচ্ছিলাম যে To His Coy Mistress, which is written by Andrew Marvell. তো সেইখানে অ্যান্ড্রু মার্ভেল বলছে যে if we had enough time and place, then I would take 100 years to praise your eyes and forehead. So lover তার বিলাভকে বলছে যদি আমাদের কাছে অনেক সময় থাকতো তাহলে 100 বছর ধরে তোমার কপালের আর তোমার চোখের প্রশংসা করতাম। Is it really possible? No, right? সে বলছে যে I would take 200 years to praise your breasts, and I would take 30,000 years to 30,000 years to praise your entire body. So it is a case of hyperbole, right? যে বাড়িয়ে চাড়িয়ে বলা। এবারে এইখানে কিছু এক্সাম্পল দেখি। I am so hungry I could eat a horse. আমার এত খিদে পেয়েছে যে আমি ঘোড়া খেয়ে নিতে পারি। Is it really possible for us to eat a horse? No, right? So that is too much. That's why it is a case of hyperbole. আমরা ঝগড়ার সময় অনেক সময় বলে থাকি that I have told you a million times. তোমাকে কয়েক লাখবার বলেছি। হ্যাঁ, I have called you 1,000 times. আমি তোমাকে কয়েক হাজারবার কল করেছি। So these are the case of hyperbole. এবারে hyperbole মনে রাখা খুব সহজ। হাইপার মানে বেশি and bole মানে বলা। ওকে, নেক্সট এইটা একটু জটিল, এবারে দেখি বুঝতে পারি কিনা আমরা। নেক্সট যেটা আছে দ্যাট ইজ সিনেকডোক। এবারে সিনেকডোক কি বলছে? সিনেকডোক ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ান থিং বাই মিনস অফ অ্যানাদার, পার্ট ফর দ্য হোল, হোল ফর দ্য পার্ট। যেমন একটা জিনিসকে মানে একটা ছোট্ট জিনিসকে বোঝাচ্ছে একটা এন্টায়ার থিংকে রিপ্রেজেন্ট করার জন্য। ঠিক আছে? আমি ধর বললাম যে উই নিড মোর হ্যান্ডস টু ডু দ্য ওয়ার্ক। এবারে দিস ইজ আ কেস অফ সিনেকডোক। আমি বলছি উই নিড মোর হ্যান্ডস, এবারে এই যে হ্যান্ড, এই হ্যান্ডটা কি রিপ্রেজেন্ট করছে? লেবার রিপ্রেজেন্ট করছে, রাইট? সো এই লেবার যে কমিউনিটিটা, এটাকে আমি রিপ্রেজেন্ট করছি একটা ছোট্ট ওয়ার্ড হ্যান্ড দিয়ে। সো এই শুধুমাত্র হ্যান্ডটা, এই পার্টটা is representing the whole labor community. That's why it is a case of synecdoche.
that we need some more hands. এখানে hands are representing workers. যেমন he has a nice set of wheels. এবারে he has a nice set of wheels, তার কাছে কিছু ভালো চাকা আছে। এবারে এই যে wheelsটা কি রিপ্রেজেন্ট করছে? অ্যাকচুয়ালি এই চাকাটা রিপ্রেজেন্ট করছে cars. So it is a part for the whole. আমি একটা পার্টের মেনশন করছি একটা এন্টায়ার জিনিসকে বোঝানোর জন্য, and that's why it is a case of synecdoche. আর কি other examples হতে পারে? আর other examples আমি ভেবে বলে দিচ্ছি তোকে, আরো কিছু এক্সাম্পল তোকে এখনই বলে দিচ্ছি। নেক্সট যে টপিকটায় আসছি, দ্যাট ইজ ট্রান্সফার্ড এপিথেট। এবারে ট্রান্সফার্ড এপিথেট, এপিথেট কথাটার মানে জানিস? এপিথেট কথাটার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সফার্ড মানে অ্যাডজেক্টিভের স্থান পরিবর্তন করা, ঠিক আছে? তো কি বলছে ট্রান্সফার্ড এপিথেট? বলছে ইন ট্রান্সফার্ড এপিথেটস দ্য কোয়ালিফাইং অবজেক্টিভ ইজ ট্রান্সফার্ড ফ্রম আ পারসন টু আ থিং অ্যাজ ইন আ ফ্রেজ। দেখ, সিম্পল বলি, আমি যদি বলি যে আই অ্যাম পাসিং স্লিপলেস নাইটস, আমি নিদ্রাহীন রাত কাটাচ্ছি, এবারে এইখানে অ্যাডজেক্টিভটাকে, এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে স্লিপলেস, রাইট? এবার আমায় বল নিদ্রাহীন কে? রাতটা নিদ্রাহীন না আমি নিদ্রাহীন? আমি নিদ্রাহীন। কিন্তু তাহলে এই স্লিপলেসটা, এই সেন্টেন্সটা কেমন হওয়া উচিত ছিল? যে স্লিপলেস মি ইজ পাসিং দ্য নাইটস। কিন্তু এইখানে এই যে স্লিপলেসটা, যেটা আমার আগে বসার কথা ছিল, সেটাকে আমি কার আগে বসাচ্ছি? নাইটের আগে, যে আই অ্যাম পাসিং স্লিপলেস নাইট। এবারে এইখানে কি হলো? অ্যাডজেক্টিভ বা এপিথেটটার স্থান পরিবর্তন হলো, এটাকে বলা হয় ট্রান্সফার্ড এপিথেট। যেমন I had a beautiful day. এবারে দিনটা সুন্দর নয়, আমার এক্সপিরিয়েন্সটা সুন্দর, ঠিক আছে? তো যেটা আমার এক্সপিরিয়েন্সের হওয়ার কথা ছিল, যেটা আমার এক্সপিরিয়েন্সের সময় আগে বসানোর কথা ছিল, সেটা আমি দিনের আগে বসাচ্ছি। দ্যাটস ওয়াই ইট ইজ এ কেস অফ ট্রান্সফার্ড এপিথেট। যেমন আমি যদি বলি যে আই ওয়েন্ট টু আ মেলোডিয়াস প্লেইন, এবারে মেলোডিয়াস প্লেইন, প্লেইন মানে সমতল ভূমি, সমতল ভূমি মেলোডিয়াস ধরি না হয়? নিশ্চয়ই সেখানে কেউ গান গাইছিল, সেই গানটা মেলোডিয়াস। তাহলে গানটা মেলোডিয়াস, তো মেলোডিয়াস সং হবে যে আই লাভড দ্য মেলোডিয়াস প্লেইন, এটা হতো আই লাভ দ্য মেলোডিয়াস সং which was being played in the plane, ঠিক আছে? বাট এই সংটার আগে মেলোডিয়াস যে অ্যাডজেক্টিভটা, সেই মেলোডিয়াস অ্যাডজেক্টিভটাকে তুলে নিয়ে গিয়ে কার আগে বসিয়ে দিয়েছি? আমরা প্লেনের আগে বসিয়ে দিয়েছি। তো যখন কোনো সেন্টেন্সে এরকম অ্যাডজেক্টিভে ট্রান্সফার হয়, সেটাকে বলা হয় ট্রান্সফার্ড এপিথেট। ওকে, নেক্সট ইউফেমিজম। বলছে বাই ইউজিং দ্য ইউফেমিজম উই স্পিক ইন এগ্রিয়েবল এন্ড ফেভারেবল টার্মস অফ সাম পারসন, অবজেক্ট or event which is ordinarily considered unpleasant and disagreeable. কথার মানে হচ্ছে when an unpleasant idea is expressed in a presentable way, it is called euphemism. যখন একটা harsh fact খুব প্রেজেন্টেবল ওয়েতে এক্সপ্লেইন করা হয়, সেটাকে ইউফেমিজম বলা হয়। লুক, আমি তোকে বললাম দ্যাট ইউ হ্যাভ ফেইলড, তুমি ফেল করেছো, তুমি ব্যর্থ হয়েছো, দিস ইজ ভেরি হার্শ। এটার জায়গায় আই ক্যান সে ইউ হ্যাভ টু ট্রাই এগেইন, তোমাকে আবার প্রচেষ্টা করতে হবে। তো একটা হার্শ যে ফ্যাক্ট, সেটাকে আমি কত ইজিলি একটা ভালোভাবে রিপ্রেজেন্ট করলাম, এটাকে বলা হয় ইউফেমিজম। যখন একটা আনপ্লিজেন্ট বা হার্শ ফ্যাক্টকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়। আমি যদি কাউকে বলি দ্যাট ইউর ফাদার ইজ ডেড, যে তোর বাবা মারা গেছে, ঠিক আছে, দ্যাট উড বি ভেরি আনপ্লিজেন্ট টু হিয়ার। এই জায়গায় আমি বলতে পারি যে ইউর ফাদার লেফট আস অ্যালোন, তোমার বাবা আমাদের সবাইকে একা ছেড়ে চলে গেছে। সো এইটা কি হয়ে গেল? দিস ইজ আ প্রেজেন্টেবল ম্যানার টু রিপ্রেজেন্ট ইট। সো দিস ইজ আ কেস অফ ইউফেমিজম। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ আইরনি অর সার্কাজম। আমার ফেভারিট, বিকজ আমি এটাকে ইউজ করতে খুব ভালোবাসি। আমি আমার ক্লাসে ইউজ করেই থাকি তোদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। সার্কাজম কাকে বলা হচ্ছে? In this mode of speech, the real meaning of the words used are different from the intended meaning. For an example, আমি যদি বলি, আমি ধর সিম্পলি বললাম যে I am amazed with your intelligence, যে তোমার বুদ্ধি দেখে আমি একেবারে হতবাক, ঠিক আছে?
সো ইট কুড বি আ সার্কাজম, রাইট? আমি কোন একটা ইডিয়েট পার্সনকে যদি আমি তোমাকেই বলছি বা তোমাদেরকেই বলছি এমন তো নয়, আমি কোন একজন ইডিয়েটকে বললাম দ্যাট আই এম অ্যামেজড উইথ ইউর ইন্টেলিজেন্স, তো এটা কি হলো? দিস ইজ ভার্বাল আইরনি। হ্যাঁ, যে আমি যেটা বললাম, ডু আই মিন দ্যাট? নো, রাইট? যেমন দেখ, এখানে আরেকটা এক্সাম্পল আছে যে ও আই জাস্ট লাভ ওয়েটিং ইন লাইন। লাইনে দাঁড়াতে যে আমার কি ভালো লাগে। নাও ইট ক্যানট বি ট্রু। আমি এটা মজা করে বলছি। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই ইট ইজ এ কেস অফ সার্কাজম। সার্কাজমে আমরা বলি এক আর আমি বোঝাই এক, ঠিক আছে? যে কোন একজন ডিসঅনেস্ট পারসন, আমি তার সম্পর্কে বললাম দ্যাট আই হ্যাভ নেভার সিন অ্যান অনেস্ট পারসন লাইক হিম ইন মাই লাইফ, যে ওনার মতো সৎ ব্যক্তি আমি জীবনে কখনো দেখিনি। সো দিস ইজ আ কেস অফ irony or sarcasm. We have never got such a good chief minister in our life ever, যে আমরা আমাদের জীবনে কখনো এমন সুন্দর ভালো মুখ্যমন্ত্রী পাইনি। এবারে সো দিস ইজ আ কেস অফ সার্কাজম। আমি বলছি না, কেউ তো বলতেই পারে, রাইট? সো যেমন একটা ক্লাসিক সার্কাজমের উদাহরণ দিই, যেটা সারা পৃথিবীতে খুব ফেমাস, সেটা হচ্ছে মাই ডিয়ার টুমরো আই উইল বি সোবার বাট ইউ উইল স্টিল বি আগলি। বলছে কে? উইনস্টন চার্চিল। ঘটনাটা বলি যে উইনস্টন চার্চিল ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার টু। এবারে উইনস্টন চার্চিল যিনি, এনার একটি বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে তিনি ড্রিঙ্ক করতেন, মাঝে মাঝে একটু আধটু ড্রিঙ্ক তিনি করতেন। তো একদিন কি হয়েছে, একদিন এরকম ড্রিঙ্ক করেই হি গট আ লিটল বিট ইনটক্সিকেটেড। তো somebody have called him a drunkard. কেউ ওনাকে বলে দিয়েছে যে উনি তো মাতাল, ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি মাতাল। তখন আউট অফ সার্কাজম উইনস্টন চার্চিল বলেছিল যে ওকে, আমি কালকের মধ্যে সোবার হয়ে যাব, লাইক টুনাইট আই এম ড্রাঙ্ক, বাট আমি কালকের মধ্যে সোবার হয়ে যাব, কিন্তু কালকের পরেও ইউ উইল স্টিল বি আগলি। যে আমি যে আমার যে এই সোবারনেসটা কিছুক্ষণের জন্য গেছে বিকজ আই এম ড্রাঙ্ক, বাট সেটা কালকের সাথে সাথে ঠিক হয়ে যাবে। বাট তুমি যে আগলি, সেটা কোনোদিনও ঠিক হবে না। তুমি যে স্টুপিড, সেই স্টুপিডিটি থেকে তুমি কখনো মুক্তি পাবে না। আমি আমার নেশা থেকে মুক্ত হয়ে যাব, বাট তুমি তোমার স্টুপিডিটি থেকে কোনোদিন মুক্ত হতে পারবে না। এটা বলছে উইনস্টন চার্চিল। কি করছে? ইনি সার্কাজম রিপ্রেজেন্ট করছে। তো এইটা পৃথিবীতে ইউজড হওয়া ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সার্কাজম, ঠিক আছে? সো আজকে এই 10টাই থাকবে, আশা করি তুই বুঝতে পেরেছিস, রাইট?